সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম সংলাপ দেখার জন্য। সাথে আছি আমি মোহাম্মদ কামাল উদ্দিন। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সহ নানান বিষয়ে আলোচনা করে থাকি। আজকের বিষয়টা একটু ব্যতিক্রম। সেটা হলো আমাদের চট্টগ্রামের গর্ব কর্ণফুলী নদীকে নিয়ে তথ্যচিত্র। এই তথ্যচিত্র রচনা করতে গিয়ে আমি কর্ণফুলীর ইতিহাস, ঐতিহ্য আজকে সারা বিশ্বের দরবারে যারা কর্ণফুলীকে চিনেন বা চেনেন না, জানেন বা জানেন না, তাদের উদ্দেশ্যে আমি ডকুমেন্টারি উপস্থাপন করলাম। দর্শক, আপনারা জানেন কর্ণফুলী বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। কেন প্রাণকেন্দ্র? বাংলাদেশের সমুদ্র বন্দর, নদী বন্দর চট্টগ্রামের কর্ণফুলীতে অবস্থিত। কর্ণফুলীর মোহনায় যেই বন্দর দীর্ঘ বছর ধরে, হাজার বছর ধরে রক্ষিত রয়েছে, সেই বন্দরের মূল নদী হলো কর্ণফুলী। সে কর্ণফুলী আজকে আমাদের ইতিহাসে একটি সাক্ষী। হাজার বছর আগে কর্ণফুলীর উৎসাহী থেকে আমাদের বঙ্গোপসাগরের সাথে মিশিত হয়ে কর্ণফুলী নিজের নাম ধারণ করেছে। কর্ণফুলীকে নিয়ে অনেক নাটক, গান, অনেক গল্প রচিত হয়েছে। কর্ণফুলীকে নিয়ে চলচ্চিত্র হয়েছে। কর্ণফুলীর ইতিহাস নিয়ে অনেকে গবেষণা করেছে। আজকের সেই কর্ণফুলী ইতিহাস, ঐতিহ্য আজকে হারানোর পথে। কর্ণফুলী আজকে দূষণের মাত্রায় কবলিত হয়েছে। কর্ণফুলী আজকে দখলদারের হাতে চলে গিয়েছে। আমি ব্যক্তিগতভাবে কর্ণফুলী নদীতে সাঁতরিয়ে আমি বড় হয়েছি। কর্ণফুলীর দক্ষিণ তীরে বোয়ালখালীর চরমদ্বীপ গ্রামে আমার জন্ম, যেখানে আমার জন্মের প্রথম, আমি যদি ভুল না করি, কর্ণফুলীর পানি দিয়ে আমাকে গোসল করাইছিল। সেই কর্ণফুলীর সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আজকে সেই কর্ণফুলীকে বাঁচার জন্য কর্ণফুলী নিজে আত্মনাদ করছে। কর্ণফুলী নিজে রক্ষার জন্য সে কান্না করছে। সে কান্নার আওয়াজ আমরা কেউ শুনতে পাই, আবার কেউ শুনতে পাই না। কর্ণফুলী বিভিন্নভাবে দখল করে নিয়ে বাজার করেছে, মার্কেট করেছে, এবং কর্ণফুলীকে দখল করে মানুষ বাণিজ্য করছে, যা আমাদের জন্য কোনো অবস্থাতে কাম্য নয়। এই কর্ণফুলীর পুরো ইতিহাস আমরা জানি, কিন্তু আজকের ঐতিহ্য হারানোর পথে। এই কর্ণফুলী নদীর দুই পাশে চর জেগে ওঠার পর যেসব ভূমিদস্যুরা, যেসব নদী দখলকারীরা আজকে দখল করে বসে আছে, তাদের বিবেককে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়ার সময় এসেছে। আমি এই কর্ণফুলীর ইতিহাস, ঐতিহ্য নিয়ে সংক্ষিপ্ত আকারে যে তথ্যচিত্র উপস্থাপন করছি, হয়তো এই তথ্যচিত্রের মধ্যে সম্পূর্ণ আসে নাই। আগামীতে চেষ্টা করব। তারপরও আজকে আপনারা আগে আমার এই তথ্যচিত্রটা একটু দেখুন, দেখে কর্ণফুলীকে রক্ষার জন্য সবাই একটু সোচ্চার হন। কর্ণফুলীর পানি আজকে দূষিত। কর্ণফুলী আজকে দখলের খাদ্যের হাতে বন্দী হয়ে আছে। সেটা থেকে রক্ষার জন্য আমরা সোচ্চার হতে হবে। কর্ণফুলীকে বাঁচাতে হবে। কর্ণফুলী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কর্ণফুলী বাঁচলে বন্দর বাঁচবে। বন্দর বাঁচলে আমাদের জাতীয় অর্থনীতি বাঁচবে। সেটা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি। শুধু তাই নয়, কর্ণফুলীর যারা অথরিটি আছেন তাদের উদ্দেশ্য বলছি। আপনারা যারা কর্ণফুলীকে নিয়ে হেলাফেলা করেন, কর্ণফুলীকে নিয়ে যারা খেলা করেন, তাদের উদ্দেশ্য বলছি, কর্ণফুলীকে মুক্তি দিন। আপনারা দেখুন এই তথ্যচিত্রটা। পরবর্তীতে কর্ণফুলীর কথা আপনাদের কতটুকু ভালো লেগেছে তা আমি জানবো এবং জানাবো। আপনারা তথ্যচিত্রটা আবারও মনোযোগ সহকারে দেখুন। কর্ণফুলী নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি প্রধান নদী। নদীটির বাংলাদেশ অংশের দৈর্ঘ্য 161 কিলোমিটার, গড়প্রস্থ 453 মিটার। ভারতের মিজোরাম মমিত জেলার সোতা গ্রাম লুসাই পাহাড় হতে শুরু হয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে।
এই নদীর মোহনাতে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর অবস্থিত। আপনারা সবাই জানেন এই নদীর দৈর্ঘ্য 320 কিলোমিটার। রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার তেগা নদীর মোহনা বা ঠেগা মুখ হতে বড় হরিণার মুখ পর্যন্ত এই 6 কিলোমিটার কর্ণফুলী ভারত বাংলাদেশের সীমানা নির্ধারণ করেছে। এই 6 কিলোমিটার নদীর ডান পাশে ভারত এবং বাম পাশে বাংলাদেশ। কর্ণফুলী নদীর নামের উৎস সম্পর্কে বিভিন্ন কাহিনী প্রচলিত আছে। কথিত আছে যে আরখানের এক রাজকন্যা চট্টগ্রামের এক বাঙালি রাজপুত্রের প্রেমে পড়েন। জ্যোৎস্নার রাতে তারা দুজন এই নদীর ভ্রমণ উপভোগ করেছিলেন। নদীর পানিতে চাঁদের প্রতিফলন দেখার সময় রাজকন্যার কানের গোজা একটি ফুল পানিতে পড়ে যায়। ফুলটি হারিয়ে কাতর রাজকন্যা সেটা উদ্ধারের জন্য পানিতে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু প্রবল স্রোতে রাজকন্যা ভেসে যান, তার আর খোঁজ পাওয়া যায়নি। রাজপুত্র রাজকন্যাকে বাঁচাতে পানিতে লাফ দেন, কিন্তু সফল হননি। রাজকন্যার শোকে রাজপুত্র পানিতে ডুবে আত্মাহুতি দেন। এই করুণ কাহিনী থেকে নদীটির নাম হয় কর্ণফুলী। মধ্যযুগীয় পুঁথিতে নদীটিকে কাইসার খাল লেখা হয়েছে। মারমা উপজাতিদের কাছে নদীটির নাম কামছা কিওম এবং মিজোরামের কর্ণফুলীর নাম কেওতলাং তুইফুই। 1883 সালে কর্ণফুলীর মোহনা সৃষ্টি হয় লুখিয়ার চর। 1877 সালে জুলদিয়ার চ্যানেলটি 2.5 মাইল দীর্ঘ এবং 1.5 মাইল প্রশস্ত। 1901 সাল থেকে 1917 সালের মধ্যে পতেঙ্গায় চ্যানেলটি জুলদিয়া চ্যানেল থেকে প্রায় 1,500 ফুট পশ্চিমে সরে যায়। হালদা নদীর সাথে কর্ণফুলীর সংযোগস্থলে আছে বিশাল চর, যা হালদার চর হিসেবে পরিচিত। নদীর প্রবাহে কিছু অংশ নাজিরি চর গেছে, কিছু অংশ বালুর চ্যানেলের মধ্যে দিয়ে এবং কিছু মূল স্রোত হিসেবে প্রবাহিত হচ্ছে। 1930 সালে কালুঘাট রেলওয়ে সেতু নির্মাণের আগে নদীর মূল প্রবাহ প্রধানত কুলগাঁও অভিমুখে বাম তীরে গেছে প্রবাহিত হতো। কালুরঘাট সেতু হওয়ার পর সেতুর ডান দিকে আরও একটি প্রবাহের মুখ তৈরি হয়। ফলে নদীর মাঝপথে সৃষ্টি হয় বিশাল একটি চর, যা কুলগাঁও চর নামে পরিচিত। কর্ণফুলী নদীর অন্যতম কাপ্তার বাঁধ, মূল নিবন্ধ কাপ্তার বাঁধ। কর্ণফুলী নদীর উপর বাঁধ দিয়ে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় কাপ্তার বাঁধ তৈরি করা হয় 1964 খ্রিস্টাব্দে। এই বাঁধের সঞ্চিত পানি ব্যবহার করে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, যে বিদ্যুৎ পুরো বাংলাদেশে সরবরাহ করা হয়। প্রথম বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্র। জনপ্রিয় সাংস্কৃতিক প্রভাব যদি আমরা কর্ণফুলী নদীর উপরে দেখি, তাহলে কবি ওয়াহিদুল আলম 1946 সালে কর্ণফুলীর মাঝি নামে একটি কাহিনী কাব্য রচনা করেন। ঔপন্যাসিক প্রাবন্ধিক কবি আলাউদ্দিন আল আজাদ 1962 সালে রচনা করেন তার উপন্যাস কর্ণফুলী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় লিখেছেন, ওগো ও কর্ণফুলী, তোমার সলিলে পড়েছিল কবেকার কান ফুলকুলি, তোমার স্রোতের উজান টেলিয়া কোন তরুণীকে জানে, সাম্পান নাইর ফিরেছিল তার দরিতে সন্ধানে। এছাড়াও কর্ণফুলীকে নিয়ে আরো অনেকেই গান রচনা করেছেন, কবিতা রচনা করেছেন, উপন্যাস লিখেছেন। চট্টগ্রামের ভাষায় একাধিক গান রচনা হয়েছে। এছাড়া চট্টগ্রামী ভাষায় গানে এবং লোক সংস্কৃতিতে এই নদীর প্রভাব অনেক। চট্টগ্রামী ভাষায় কয়টি জনপ্রিয় গান, তুষায় পাহাড়ুত্তুন লামিয়ে জার্গই কর্ণফুলী, এটা আমাদের চট্টগ্রামের ভাষায় কথা। সম্প্রতি আমরা কর্ণফুলী নদী নিয়ে একটা জরিপ পরিচালনা করেছি চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের পক্ষ থেকে। সেটা হচ্ছে কর্ণফুলী শাহ আমানত সেতু থেকে মনোহরখালী পর্যন্ত।
প্রায় 1 কিলোমিটার নদী আমরা এখানে মেপেছি, অর্থাৎ প্রশস্ত বিএসসি অনুযায়ী কত ছিল, বর্তমানে কত আছে। সেখানে সবচেয়ে যে তথ্যটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কর্ণফুলী ব্রিজের নিচে যখন এই ব্রিজটা নির্মাণ করা হচ্ছিল তখন কর্ণফুলী নদীর প্রস্থ ছিল 886.12, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। এখন সেটা আছে শুধুমাত্র 410 মিটার। তার মানে অর্ধেকের বেশি নদী ওখানে হারিয়ে গিয়েছে। একটা খরস্রোতা নদী, প্রতিদিন এখানে হাজার টন পলি আসে। এই পলিগুলির কারণে, পলিগুলি যখন প্রতি বছর নিয়মিত ড্রেজিং করা হবে না, একটা জীবন্ত শর্ত, একজন মানুষকে যেরকম বাঁচতে হলে পানি খেতে হয়, ভাত খেতে হয়, চিকিৎসা করতে হয়, নদীকেও যেহেতু উচ্চ আদালত জীবন্ত সত্তা ঘোষণা করেছে, নদীকে রক্ষা করতে হলে আপনার সেই কাজগুলি করতে হবে। যেখানে ভরাট হচ্ছে সেখানে খনন করতে হবে, আর যেখানে ভাঙছে সেখানে গাইডওয়াল দিতে হবে। আমরা খুব তাৎক্ষণিক চিন্তাভাবনা থেকে এই কাজগুলো করি, এবং এই করি বলেই কিন্তু আমরা প্রাকৃতিক সম্পদ, যেটা ন্যাচারাল ক্যাপিটাল বলা হয় এইসব নদী এবং পাহাড় সাগরকে, আমাদের ন্যাচারাল ক্যাপিটালগুলো আমরা ধ্বংস করার পথে আছে। একটি নদীর মোহনা অত্যন্ত উর্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে আমরা জাহাজ দিয়ে অন্য কিছু দিয়ে এই উর্বরতাকে আমরা নষ্ট করে ফেলেছি। কর্ণফুলী তার বাস্তুতান্ত্রিকতা হারিয়ে ফেলেছে, অনেক প্রজাতির মাছ এখানে আর নেই এবং মাইগ্রেট করে চলে গেছে। আমরা কর্ণফুলীকে অরক্ষিত রেখে, দূষিত রেখে কিন্তু আমরা হালদার কথা ভাবি, কোনোভাবে এটা সম্ভব না। কেননা কর্ণফুলীকে সুস্থ রাখতে হবে, ওই মাছগুলোর রুট কিন্তু এই হালদার মাছের রুট কিন্তু কর্ণফুলী। এখানে ডলফিন নাই, থাকে না, এদিক ওদিক ঘোরাফেরা করতেছে, মাছগুলো ঘোরাফেরা করতেছে এবং আস্তে আস্তে এক একটা প্রজাতি শেষ হয়ে যাচ্ছে। একটা প্রজাতি বিলুপ্ত হওয়া মানে আমাদের একটা অঙ্গ ভেঙে যাওয়া। কর্ণফুলী নদী শুধু দূষণ হচ্ছে তাই নয়, কর্ণফুলী নদী প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতিদিন কোনো না কোনো সন্ত্রাসী, প্রভাবশালী সরকার পক্ষের মানুষদের হাতে কর্ণফুলী নদীর অংশ আজকে হারিয়ে যাচ্ছে। তারা কোনো না কোনোভাবে দখল করে নিচ্ছে। কর্ণফুলী নদী বন্দরের নিয়ন্ত্রণে কিছু অংশ থাকলেও চট্টগ্রাম বন্দরের কিছু প্রভাবশালী কর্মকর্তা, অসাধু কর্মকর্তারা মিলে বন্দরের আশপাশ এলাকাগুলো লিজ দেওয়ার নামে কর্ণফুলীকে অন্যজনের হাতে তুলে দিচ্ছে, যা কখনো কাম্য নয়। এই কর্ণফুলী নদীর অবৈধ অংশ উচ্ছেদের জন্য মহামান্য হাইকোর্ট থেকে নির্দেশনা থাকলেও রহস্যজনক কারণে কর্ণফুলীর অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করা যাচ্ছে না। তাদের এত শক্তি কোথায়? আদালতের নির্দেশ অমান্য করে কিভাবে তারা কর্ণফুলী নদী অবৈধভাবে দখল করে থাকে? আজকে এই কর্ণফুলীর দুই পাশে হাজার হাজার একর জায়গা যেগুলো চর জেগে উঠেছিল, যার কারণে কর্ণফুলী নদীর আজকে তলদেশ ভরাট হয়ে যাচ্ছে এবং কর্ণফুলী নদীর স্রোত কমে যাচ্ছে এবং কর্ণফুলী নদী আগের চেয়ে অনেকাংশে ছোট হয়ে গেছে। এইভাবে যদি দখলদারদের হাতে কর্ণফুলী চলে যায় তাহলে কর্ণফুলীর নিজ স্রোত গতি হারিয়ে ফেলে। কোনো এক সময় কর্ণফুলী জোয়ার ভাটার নদী আমরা প্রমাণ করতে পারব। এই জোয়ার ভাটা নদী কোনো এক সময় যদি এইভাবে আমরা হারিয়ে ফেলি তাহলে কর্ণফুলীকে আমরা রক্ষা করতে পারব। আমি সরকার তথা কর্ণফুলীর যারা তদারকি করেন, কর্ণফুলীর মালিক যারা, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের প্রাণপ্রিয় কর্ণফুলীকে রক্ষা করুন এবং অবৈধ দখলদারকে উচ্ছেদ করুন। যতটুকু সম্ভব উচ্ছেদ করে কর্ণফুলীর নিজ অংশকে কর্ণফুলীকে ফিরিয়ে দিন। আমরা পাহাড় কেটে উজাড় করে ফেলি, কিন্তু একটা পাহাড় আমরা তৈরি করতে পারবো না। আমরা নদীকে ভরাট করতে পারি, আমরা একটি নদী খনন করতে পারবো না। একটি নদী খনন করা আমাদের সম্ভব হবে না। সরকার কখনো একটা নদী খনন করতে পারবে না। যেখানে নদীকে প্রতিদিন কোনো না কোনোভাবে ভরাট করে নদীকে দখল করে আমরা নিয়ে নিচ্ছি, কিন্তু আমরা একটি নদী সৃষ্টি করতে পারবো? এই কর্ণফুলী নদীর মতো হাজারো নদী আজকে মৃত এবং এই মৃত নদীগুলোকে আবারও প্রাণ ফিরে দেওয়ার জন্য সরকার চেষ্টা করলেও পাচ্ছে না। কর্ণফুলী যদি একদিন মৃত পথে ধাবিত হয় তাহলে এই কর্ণফুলীকে আমরা কখনো ফিরে পাবো না।
এবং আরেকটি কর্ণফুলী আমরা কখনো খনন করতে পারবো না। এবং এই নদী আল্লাহর প্রদত্ত উপহার, এই পাহাড় আল্লাহর প্রদত্ত উপহার। এটা আমি ইচ্ছা করলে, আপনি ইচ্ছা করলে একটি নদী সৃষ্টি করতে পারবেন। নদী না, শুধু একটি খাল আমরা সৃষ্টি করতে পারব। তাই নদীকে আমরা রক্ষার জন্য এগিয়ে আসি। নদী যারা ভরাট করে বাজার করেছেন, মার্কেট করেছেন, যারা বাড়ি করেছেন, তাদেরকে সম্মানের সহিত বলি, আপনারা অবৈধ দখল ফিরিয়ে দিন, কর্ণফুলীকে কর্ণফুলীর জায়গায় থাকতে দিন। দর্শক, আপনারা নিশ্চয়ই এতক্ষণ পর্যন্ত কর্ণফুলীর তথ্যচিত্র দেখেছেন এবং দেখে নিশ্চয়ই কোনো না কোনো মন্তব্য করেছেন। মন্তব্য শুধু নয়, আমাদের মূল গন্তব্যতে পৌঁছতে হলে এই কর্ণফুলীর তথ্যচিত্রকে বিশ্বের দরবারে উপস্থাপন করতে হবে মানুষের বিবেকের মাধ্যমে। আপনারা দেখুন কর্ণফুলী কীভাবে দূষণের খপ্পরে পড়েছে এবং দখলকারীদের হাতে কর্ণফুলী কীভাবে চলে গেছে। কর্ণফুলী তার নিজস্ব গতি হারানোর পথে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আপনারা এতক্ষণ পর্যন্ত কর্ণফুলীর ইতিহাস শুনেছেন, কর্ণফুলী কীভাবে সৃষ্টি হয়েছে। 1000 বছর আগে আরব্য বণিকেরা এই কর্ণফুলী নদীতে কীভাবে প্রবেশ করেছে, আপনারা নিশ্চয় এই তথ্যচিত্রের কিছুটা অংশের মধ্যে আপনারা অনুধাবন করতে পেরেছেন। এই কর্ণফুলীকে আমরা 1000 বছর আগের বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগে এবং এই উপমহাদেশের অবিভক্ত ভারত বিভক্ত হওয়ার আগে এই কর্ণফুলীর ইতিহাস কিন্তু বিশ্বের দরবারে লিপিবদ্ধ রয়েছে। অনেক পরিবাচকরা এই কর্ণফুলীকে নিয়ে ইতিহাসের পাতায় লিখে গেছেন। আমরা এই কর্ণফুলী নদীর দুই পাশে পাহাড় এবং সমুদ্র, সেটা সৌন্দর্য কিন্তু পৃথিবীতে আর কোথাও নেই। আরেকটি জিনিস আপনারা হয়তো জানেন, কর্ণফুলীর মোহনায় 2টি বন্দর রয়েছে। একটি হলো আমাদের সমুদ্র বন্দর, নদী বন্দর, আরেকটি হলো বিমানবন্দর। পৃথিবীর কোনো দেশে উড়োজাহাজ এবং পানির জাহাজের সম্মিলিত বন্দর কোথাও নেই। সেটা একমাত্র গর্বের একটি জায়গা, সেটা হলো কর্ণফুলীর মোহনা। উড়োজাহাজ আর পানির জাহাজের সম্মিলিত হয়ে থাকে প্রতিনিয়ত। এই কর্ণফুলীকে নিয়ে আমরা যা দেখাতে পেরেছি বা আগামীতেও আমি কর্ণফুলীকে নিয়ে বিস্তারিত তথ্যভিত্তিক তথ্যচিত্র উপস্থাপন করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কর্ণফুলীকে ভালোবাসুন এবং কর্ণফুলীকে বাঁচার জন্য এগিয়ে আসুন। ধন্যবাদ সবাইকে।